পরিষ্কার দেখা যায়? জি স্যার। বোর্ড দেখতে পাচ্ছ তো, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে সময় প্রায় হয়ে গেছে, আমরা শুরু করি। আমরা ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশনের অ্যাপ্লিকেশন দেখছিলাম, এবং গত ক্লাসে আমরা ফর এ সিস্টেম অফ ফার্মিয়ান at 0 ডিগ্রি কেলভিন তাদের যে টোটাল এনার্জি এবং অ্যাভারেজ এনার্জি সেগুলোর জন্য এক্সপ্রেশন বের করেছি। তাহলে আমরা যেটা করছিলাম, আজকে সেগুলোরই কন্টিনিউয়েশন, অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, আমরা সবগুলোই করব। অ্যাপ্লিকেশন অফ ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন। এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা দুটো এক্সপ্রেশন বের করেছিলাম, একটা হলো টোটাল এনার্জি ইউ বলে সিস্টেম অফ fermions at 0 ডিগ্রি কেলভিন। দেখবে ইউ এর জন্য আমাদের যে এক্সপ্রেশন ছিল সেটা ছিল P/5, বর্গের হচ্ছে টোটাল নাম্বার অফ fermions, এবং E এর হচ্ছে ফার্মি এনার্জি, এখানে M হচ্ছে টোটাল নাম্বার অফ fermions। ওই এক নম্বর থেকে পাওয়া যায়, তাহলে অ্যাভারেজ এনার্জি আমরা যদি ইউ বার বলি ফার্মিং at 0 degree Kelvin is simply U কে n দিয়ে ভাগ করতে হবে, এবং the number we get is this 60% of the fermion। এগুলো গত ক্লাসে তোমাদের সব দেখানো হয়েছে, এবং আমি বলেছিলাম যে ইভেন at 0 ডিগ্রি কেলভিন যেহেতু ফার্মিয়ান বলে এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে, তাদের অন এভারেজ বিপুল পরিমাণে শক্তি আছে। এবং আমি কতগুলো সিম্পল মেটাল যাদের ইলেকট্রন গুলো ফার্মি গ্যাসের মতো আচরণ করে, তাদের ফার্মি এনার্জি কেমন সেগুলোর একটা চার্টও তোমাদের দিয়েছি। তাহলে এই যে যেটুকু আমরা শিখেছি সেখান থেকে কিন্তু আরো অনেকগুলো প্যারামিটার আমরা নিয়ে আসতে পারি, যেমন ফ্রম ইকুয়েশন 2 we can calculate the average momentum। average momentum যেটা, সেটাকে আমরা average weight vector এর উপরে বার দিয়ে আমরা সেটা ইয়ে করছি, average angular frequency।
etc. of a system of fermions. এগুলো কিন্তু আমি তোমাদের অনেক আগে শিখিয়েছি। তোমার যদি এনার্জি জানা থাকে তাহলে এটার সাথে মোমেন্টামের সম্পর্ক স্থাপন করা যায়। আবার মোমেন্টাম যদি জানা থাকে সেটার সাথে ওয়েভ ভেক্টরের সম্পর্ক স্থাপন করা যায়। আবার এনার্জি যদি জানা থাকে সেইটার সাথে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সম্পর্ক স্থাপন করা যায়। কাজেই ফর এ সিস্টেম অফ ফার্মিয়ান তুমি যেহেতু অ্যাভারেজ এনার্জির জন্য এক্সপ্রেশন জানো, সেই এক্সপ্রেশন ব্যবহার করে তুমি মোমেন্টাম, এনার্জি তো আছে, মোমেন্টাম, ওয়েভ ভেক্টর এবং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির জন্য এক্সপ্রেশন বের করতে পারবে। যে এক্সপ্রেশন গুলো বেরোবে ফর মোমেন্টাম অথবা ওয়েভ ভেক্টর অথবা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সেগুলো কাইন্ড অফ না অ্যাভারেজ ভ্যালু তোমার সিস্টেম অফ ফার্মিয়ানের জন্য। এটুকু কি বোঝা যায়? কথা বলতে হবে স্যার, বোঝা যায় স্যার। স্যার, আজকের ক্লাসের ভিডিও কি দিবেন? ভিডিও দিতে আমি সমস্যার ভিতরে পড়েছি। এর আগে তোমাদের জন্য যে ভিডিওগুলো আমি দিতাম সেগুলো তো ক্লাসে করিনি। ওই যে বাসায় বসে যে রেকর্ডিংটা হতো ওই ফাইলগুলোর সাইজ ছিল 50 থেকে 60 মেগাবাইট। এখন আমি যখন থেকে এই গ্যালারিতে ক্লাস নেওয়া শুরু করেছি আমি দেখতে পাচ্ছি যে ফাইলগুলো তৈরি হচ্ছে, যেটা রেকর্ডেড ফাইল, সেগুলোর সাইজ 500 থেকে 700 মেগাবাইট। এবং আমি প্রায় ঘন্টা খানেক ধরে বসে একাধিকবার ট্রাই করেছি এগুলো আপলোড করতে, আমি আপলোড করতে পারিনি। তো এইটা একটা বড় সমস্যা এবং এই সমস্যাটা সমাধান না হওয়া পর্যন্ত আমি আসলে দিতে পারছি না। আমি এই ব্যাপারে ফোর্থ ইয়ারের ছাত্রদের সাথে কথা বলেছি, ওরাও ভিডিও চাচ্ছিল। আমি তোমাদেরকেও একটু বলি, তোমরা যদি আমাকে কোনো সহজ টেকনিক শেখাতে পারো, আমি তো জানি না ভালো, তোমাদের যদি জানা থাকে যে 500-700 মেগাবাইটের ফাইলটাকে কিভাবে আমি ছোট করতে পারি, কারণ ছোট না করলে আমার যে অ্যাভেলেবল ইন্টারনেট স্পিড আছে আমার বাসায় বা ইভেন এখানে, আমি ওই 500-700 মেগাবাইটের ফাইল ওই তোমার গুগল ড্রাইভে দিতে পারছি না। তো এটা নিয়ে আর এখন আলোচনা না, তোমরা এটা একটু মাথার মধ্যে রাখো এবং তোমাদের কোনো সাজেশন থাকলে ওই যে তোমাদের যে ফেসবুক গ্রুপ পেজ আছে সেখানে সেই সাজেশন আমাকে দিতে পারো, তাহলে আমি চেষ্টা করব এগুলো আবারও তোমাদের জন্য যে গুগল ড্রাইভে যে ফোল্ডারটা আছে সেখানে দিয়ে দিতে। ফর দ্য টাইম বিং আমি আসলে গ্যালারিতে ক্লাস নেওয়ার পর একটি মাত্র ভিডিও আপলোড করতে পেরেছি, ফার্স্ট ইয়ারে বোধহয় একটা ক্লাসে, যেটুকু মনে করতে পারি। এরপরে যতবার আমি চেষ্টা করেছি আমি পারিনি। ঠিক আছে, কি বোঝা গেল কি আমার কথা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কোনো টেকনিক তোমাদের যদি জানা থাকে যে 500-700 মেগাবাইটের ভিডিও ফাইলটা আমি কি করে 100 নিচে নামিয়ে নিতে পারি আমাকে একটু বলুন। আচ্ছা, আমরা ক্লাস আর ভিডিও কম্প্রেসর বলে অ্যাপস পাওয়া যায়, সাইজটা কমায় দেয়। তাহলে ওই যে আমাকে একটু ডিটেইল ওই পেজে একটু লিখে দাও কোথা থেকে পাবো, কি করে কম্প্রেস করব ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমি ওই টেকনিক্যাল ডিটেইল গুলো আমার জানা নেই। আচ্ছা, এখন যে এক্সপ্রেশন গুলো আমরা জানি সেই এক্সপ্রেশন গুলো দিয়ে আর কি করা যায়, একটা হলো টোটাল এনার্জি P/5 F, একটা হলো অ্যাভারেজ এনার্জি পার ফার্মিয়ান P/5 F, এবং এর সাথে যদি আমরা একটু রিকল করি ফার্মি এনার্জির জন্য আমাদের একটা এক্সপ্রেশন ছিল, সেটা ছিল হচ্ছে h²/2m P²n পাওয়ার 2/3। আমার একটু দেখতে হবে আমি ঠিক পাওয়ারটা লিখলাম কিনা, প্রবাবলি ঠিক আছে, 2/3। এটাকেই লেখা যায় হচ্ছে এইভাবে h²/2m P², ছোট n হচ্ছে বড় n/v, যেটা হলো কনসেন্ট্রেশন অফ ফার্মিয়ন। কি কনসেন্ট্রেশন? নাম্বার কনসেন্ট্রেশন। ইউনিট ভলিউমে কতগুলো ফার্মিয়ন আছে তার মানে উইথ
ছোট n equals বড় n over v number density বা concentration number density of fermions। এখন এটার নাম যদি 1, এটার নাম 2 দিয়েছি, এগুলো আগে দেওয়া হয়েছে, এটার নাম যদি 3, তাহলে 1 এবং 3 যদি আমি ব্যবহার করি তাহলে কি লিখব? substituting 3 into 1 যদি করো তাহলে টোটাল এনার্জিটা তুমি লিখতে পারবে এভাবে 3/5, এখানে একটা n থেকে গেল, আর ফার্মি এনার্জির জন্য এটার নাম দেওয়া হচ্ছে নাম্বার 4। 4 নম্বর ইকুয়েশনে যে জিনিসটা হয়েছে যেটা ভেরি ইউজফুল, সেটা হলো এনার্জির সাথে ভলিউমের একটা সম্পর্ক স্থাপিত হয়েছে। খেয়াল করো 4 নম্বর এক্সপ্রেশনের মধ্যে ভলিউমটা চলে এসেছে, তার মানে এনার্জির সাথে ভলিউমের একটা সম্পর্ক স্থাপিত হয়েছে। এখন আমরা যদি থার্মোডাইনামিক্সে যাই তাহলে একটা মজার জিনিস দেখব। আমরা কিন্তু এখন পর্যন্ত যে ট্রিটমেন্ট করেছি এটা 0 ডিগ্রি কেলভিনের ট্রিটমেন্ট। ফাইনাইট টেম্পারেচারে এই ট্রিটমেন্টে যে ভ্যালুগুলো পাওয়া যায় তার সাথে যে পার্থক্যটুকু তৈরি হয় সেটা খুবই সামান্য। এটুকু আমি গত ক্লাসে তোমাদের একটা ক্লু দিয়েছিলাম এবং ব্যাখ্যা করেছিলাম যে কেন সামান্য। কারণ ফার্মি এনার্জি বাই ইটসেলফ অর্ডিনারি থার্মাল এনার্জির তুলনায় অনেক অনেক বড়। তার মানে 0 ডিগ্রি কেলভিনে যে ঘটনাটা ঘটে টেম্পারেচার 200, 300, 400 বা 500 কেলভিন টেম্পারেচারে তার থেকে খুব আলাদা কিছু ঘটে। From thermodynamics we know for a reversible adiabatic process pressure in a momentum মানে pressure P is given by P দিয়ে আমরা পাবো মোমেন্টাম করি P minus u by u তো না ডেল্টা u ডেল্টা p। এটা কি মনে আছে তোমাদের? এটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে ফলো করে যে প্রেসার পাওয়া যায় যদি তুমি এনার্জির ভলিউম ডেরিভেটিভ নাও কিপিং দ্য এনট্রপি কনস্ট্যান্ট। সেই জন্য আমি রিভার্সিবল অ্যাডিয়াব্যাটিক প্রসেসের কথা বলেছি। এটা কি কারো মাথার মধ্যে আছে? এরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলে বলছে। Equation 5 gives on simplification তার মানে কি আমি ইউ এর জন্য যে এক্সপ্রেশন আছে 4 এ এইটার ভলিউম ডেরিভেটিভ নেব। এটার ভলিউম ডেরিভেটিভ যদি নিই এবং সেটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে একটা সিম্পল এক্সপ্রেশন পাওয়া যায়। এই সিম্পল এক্সপ্রেশনটা কি? সেই সিম্পল এক্সপ্রেশনটা হচ্ছে P equals pressure equals N 2/5 F অথবা বলা যায় 2/3 in terms of U যদি আমরা লিখি E over V। এখন let E over V let পড়ার দরকার নাই কারণ এটা অবভিয়াস। E over V টা কি?
বিও বলার দরকার নাই, ইউ এবার বি is the density, u এবার b হচ্ছে এনার্জি ডেন্সিটি। তাহলে পরে ডিজেনারেট ফার্মি গ্যাস কমপ্লিটলি ডিজেনারেট কেন? কারণ আমি 0 ডিগ্রি কেলভিনে আছি। পরে কমপ্লিটলি ডিজেনারেট ফার্মি গ্যাস দেয়ার ইজ এ প্রেসার, এবং সেই প্রেসার এই এনার্জি ডেন্সিটিকে যদি আমি EB দিয়ে এক্সপ্রেস করি, তাহলে সেই ডিজেনারেট প্রেসারটা P ইকুয়ালস হচ্ছে 2/3 EB। এটা একটা দারুণ ইন্টারেস্টিং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যারামিটার, যে 0 ডিগ্রি কেলভিনে সিস্টেম অফ ফার্মিয়নের যে বিপুল এনার্জি আছে তাই না, এই সিস্টেমে একটা খুব বড় ধরনের ডিজেনারেট প্রেসার তৈরি হয়, এবং সেই প্রেসারটা এনার্জি ডেন্সিটির উপরে ডিপেন্ড করে, এবং সেই প্রেসার এবং এনার্জি ডেন্সিটির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাই 6 নম্বর ইকুয়েশনে দেখানো হয়েছে। অনেকগুলো কথা বলবো, কারণ মাথায় কিন্তু ঢুকেছে কি, এবং এই যে ডিজেনারেট প্রেসারটা আছে এটা তো আমি 0 ডিগ্রি কেলভিন টেম্পারেচারে ক্যালকুলেট করেছি, তাই না? ফাইনাইট টেম্পারেচারেও এই ডিজেনারেট প্রেসারের একটা পরিচয় আমরা সব সময় পাই। কেমন? আচ্ছা, কেমনে যাওয়ার আগে আসলে কি ঢুকলো আমার ছেলে মেয়েগুলোর মাথায় সেটা একটু দেখি। বলো কি বুঝেছো আর কি বোঝনি, শুনি একটু। স্যার প্রেশারের ব্যাপারটা শেষে একটু যদি বলতেন স্যার, শুনতে পাই না ঠিক মতো স্যার। ডিজেনারেট প্রেশার এটাকে বললেন, ম্যাক্সিমাম ডিজেনারেট। হ্যাঁ এক্স্যাক্টলি। জি স্যার। আসলে ডিজেনারেট প্রেসার কথাটা কেন বললাম, শুধু তো প্রেসার না বলে ডিজেনারেট প্রেসারটা বলেছি, তাই না? এটা প্রেসার লাইক অর্ডিনারি প্রেসার, কিন্তু এখানে ডিজেনারেট কথাটা আসছে। কথাটা হলো, তুমি 0 ডিগ্রি কেলভিনে একটা ফার্মি গ্যাসের কথা কল্পনা করো। এই ফার্মি গ্যাসের তুমি দেখলে যে বিপুল পরিমাণে কাইনেটিক এনার্জি আছে, ঠিক আছে? তাহলে এদের যদি বিপুল পরিমাণে কাইনেটিক এনার্জি থাকে, তাহলে এই ফার্মি গ্যাসটাকে তুমি যদি একটা কন্টেইনারের ভিতরে রাখো, তাহলে সেই কন্টেইনারের ওয়ালগুলো কি একটা প্রেসার ফিল করবে না করবে না? এটা হলো প্রথম প্রশ্ন। স্যার অবশ্যই করবে। অবশ্যই করবে। ঠিক যেমন গ্যাস পার্টিকেল গুলোকে একটা খাঁচার ভিতরে আটকে ফেললে, একটা কন্টেইনারের ভিতরে আটকে ফেললে সেই কন্টেইনারের ওয়ালে প্রেসার ফিল করে ডিউ টু দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাস পার্টিকলস। এখানেও যেই কাইনেটিক এনার্জি আছে, যে এনার্জিটা আমরা ক্যালকুলেট করছি হুইচ ইজ পিওরলি কাইনেটিক এনার্জি, সেটাও একটা বিপুল প্রেসার তৈরি করবে। ডিজেনারেট প্রেসারের কথা কেন বলছি? ডিজেনারেট প্রেসারের কথা এই জন্য বলছি যে at 0 ডিগ্রি কেলভিন টেম্পারেচার একটা ফার্মি গ্যাস কি ম্যাক্সিমালি ডিজেনারেট না ম্যাক্সিমালি নন ডিজেনারেট? স্যার ম্যাক্সিমালি ডিজেনারেট। গুড গুড গুড। তাহলে এই যে ডিজেনারেসি আছে, এই ডিজেনারেসির কারণেই তো এদেরকে আমি যেভাবে বিভিন্ন শক্তি স্তরে সাজিয়েছি, এইটাকে চেপে চুপে কি আর অন্য কিছু করা সম্ভব? না স্যার, সম্ভব না স্যার। সম্ভব না, কারণ তাহলে আমাকে এক্সক্লুশন প্রিন্সিপালের ভায়োলেশনে যেতে হবে। হ্যাঁ সম্ভব, যদি অন্যান্য প্যারামিটারে আমি আবার চেঞ্জ আনি, কিন্তু জেনারেলি বুঝতেই পারছো যে এটাকে চেপে চুপে আর কোনো জায়গাতে নিয়ে যাওয়াটা খুবই কঠিন। তাহলে এই যে চেপে চুপে কোনো জিনিসকে যদি কোনো জায়গাতে নিয়ে যাওয়া খুবই কঠিন হয়, তাহলে তার প্রেসার, ইন্টারনাল প্রেসারটা বেশি হয় না কম হয়? বেশি হবে স্যার। বেশি হয়। এন্ড দিস ইজ দ্যাট ডিজেনারেট প্রেসার। এবং এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যদি মন দিয়ে ক্লাস করো, তাহলে দেখবে অসম্ভব সব মজার ঘটনা ঘটে। এই যে ডিজেনারেট প্রেসার তৈরি হয়েছে সিস্টেম অফ ফার্মিয়নের, এই ডিজেনারেট প্রেসার অ্যাস্ট্রোফিজিক্যাল যে সমস্ত বড় বড় এন্টিটি আছে, যেমন হোয়াইট ডোয়ার্ফ নাম শুনেছে হয়তো কেউ কেউ, নিউট্রন স্টার, এগুলোর যে শেষ পর্যন্ত যে একটা হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম তৈরি হয় বা একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয় স্ট্রাকচারের দিক থেকে, তার পিছনে এই ডিজেনারেট প্রেসার ভীষণভাবে কাজ করে। এটা আমরা পড়বো, মজার জিনিস। গ্র্যাভিটি চায় একটা হোয়াইট ডোয়ার্ফ অথবা একটা নিউট্রন স্টারকে স্কুইজ করতে, চেপে ফেলতে, আরো ছোট করে ফেলতে, কিন্তু যখন এটা ম্যাক্সিমালি ডিজেনারেট ফার্মি গ্যাস দিয়ে তৈরি হয়, তখন সে কি ওই চাপটাকে নিতে পারে না উল্টো দিকে চাপ তৈরি করে?
স্যার চাপ তো তৈরি করার কথা। এক্স্যাক্টলি উল্টো দিকে চাপ তৈরি করে, এবং সেই চাপের জন্য ফর্মুলা কিন্তু আজকে তোমরা শিখলে। কাজে যা শিখছো এটা হেলা ফেলার বিষয় না আর কি। দিস ইজ দ্য প্রেশার। তো ঠিক আছে, এরপরে আমরা যে অ্যাপ্লিকেশনে যাব সেই অ্যাপ্লিকেশনে একটু যাই। এগুলো অনেক কিছুই তোমরা এই অ্যাপ্লিকেশনের মানে এখন যেটা পড়াবো এটা সম্ভবত তোমরা এরই মধ্যে সলিড স্টেট ফিজিক্সে পড়েছো। তোমরা কি ইলেকট্রনিক হিট ক্যাপাসিটি বা ইলেকট্রনিক স্পেসিফিকেটের ব্যাপারটা কি দেখেছো নাকি তোমরা? জি স্যার দেখছি স্যার। দেখছো? ডিভাই থিওরি, আইনস্টাইন থিওরি, না জি না, স্যার ডিভাই মডেল। ডিভাই ডিভাই থিওরির ভিতরে ইলেকট্রনিক স্পেসিফিকেট নাই, আইনস্টাইনের থিওরির ভিতরে ইলেকট্রনিক স্পেসিফিকেট নাই। তাহলে কি শিখতেছো আমি তো বুঝলাম না। ডিভাই থিওরি এবং তোমার আইনস্টাইনের থিওরির ভিতরে কোন ধরনের হিট ক্যাপাসিটির কথা আছে বলতে হবে। কোন ধরনের মাথায় ঢোকে নাই তো? স্যার বলো। আইনস্টাইনের সম্ভবত ল্যাটিস হিট ক্যাপাসিটি আছে স্যার। আর ডিভাইয়ের? স্যার ডিবায়েরটা সঠিক মনে পড়তেছে না স্যার। মনে স্যার পড়তেছে? ডিভাইও ল্যাটিস হিট ক্যাপাসিটি স্যার মনে হয়। ডিভাই এবং আইনস্টাইন দুটোই ল্যাটিস হিট ক্যাপাসিটি নিয়ে কথা বলে, কিন্তু যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম আছে একটা ক্রিস্টালাইন সলিডের বা যে কোনো কিছু, হোক সেটা সলিড হোক সেটা লিকুইড হোক সেটা গ্যাস, যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম আছে ক্লাসিক্যালি তারা সবাই কিছু না কিছু এনার্জি কন্টেইন করতে পারে। তাহলে তাই যদি পারে তাহলে তো ইলেকট্রন গুলো তারাও তো হিট ক্যাপাসিটিতে কন্ট্রিবিউট করে। সেই হিট ক্যাপাসিটি তুমি যদি ক্যালকুলেট করতে চাও সেটা না ডিভাইয়ের থিওরি দিয়ে হবে না আইনস্টাইনের থিওরি দিয়ে। তাহলে তোমরা কি ইলেকট্রনিক হিট ক্যাপাসিটি এখনো পড়োনি নাকি? ওটাই তো আগে করার কথা। ফ্রি ইলেকট্রন মডেল। না স্যার আমি তো পড়ি না স্যার। ফ্রি ইলেকট্রন মডেল করেছো? জি স্যার সেটা তো জি স্যার পড়ছি ওটা পড়ছি স্যার। ওইটার ভিতরেই তো থাকার কথা, ওইটার ভিতরেই থাকার কথা। এনিওয়ে, তাহলে আমরা এরপরে যেটা যাচ্ছি সেটা হলো ইলেকট্রনিক। স্যার আরেকটা জিনিস ছিল স্যার। এখানে হিট ক্যাপাসিটি এবং স্পেসিফিকেটের মধ্যে সম্পর্ক তো জানোই, একটা জানা থাকলে আরেকটা জানা যায়। তাহলে ইলেকট্রনিক হিট ক্যাপাসিটি আমি এটার নাম দিলাম সিই। হ্যাঁ বলুন। এখন প্রশ্ন স্যার যেমনটা আমরা জানি যে স্যার আমরা যখন 0 কেলভিন তাপমাত্রা ফার্মি এনার্জির জন্য যেটা সাজায় স্যার, ইলেকট্রন গুলোকে সাজাই, ফার্মিয়ন গুলোকে সাজায় স্যার এনার্জি স্টেটিং, তখন তো স্যার এর যে বাইরে আপনি বললেন স্যার প্যারামিটার গুলো চেঞ্জ করে স্যার অন্যভাবে চাপ দিয়ে সাজানো সম্ভব। তো স্যার আমরা তো জানি যে এক্সক্লুশন প্রিন্সিপাল ব্রেক করবে, সেটা যদি একটু সামান্য বলতেন যে কিভাবে এটা সম্ভব। করবে না তার মানে হচ্ছে, যদিও এইটা কিন্তু এই মুহূর্তে খুব একটা রিলেভেন্ট না। তুমি এখন পর্যন্ত যেটা প্রেসারের কনটেক্সটে আমি যেটা বলেছি রাফলি তুমি সিচুয়েশনে পরিবর্তন করতে পারবা না, এবং সেই জন্যই প্রেসারটা খুব বেশি। কিন্তু কথা হলো তুমি জানো যে সহজ কথা, এই যে ফার্মি এনার্জির জন্য যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনের মধ্যে কি আছে? ফার্মিয়নের কনসেন্ট্রেশনটা আছে, তাই না? ঠিক কিনা? জি স্যার। এই যে ছোট এন আছে ইকুয়েশনের দিকে তাকাও, তাহলে এই ছোট এনটা কিসের উপরে নির্ভর করে? টোটাল নাম্বার অফ ফার্মিয়ন ডিভাইডেড বাই দ্য ভলিউম অফ দ্য ফার্মিয়ন। এখন চাপ দিয়ে তুমি যদি ভলিউমে পরিবর্তন করতে পারো, যেটা যত সামান্যই হোক ভলিউমে পরিবর্তন হবে, তাহলে কি ফার্মি এনার্জি ইটসেলফ অন্যরকম হয়ে যাবে না? কিরে বাবা আবার জি স্যার জিজ্ঞেস করে। ফার্মি এনার্জি যদি ফার্মিয়নের নাম্বার কনসেন্ট্রেশনের ফাংশন হয়, তাহলে চাপ প্রয়োগের ফলে যদি ভলিউমে হোয়াট এভার বি দ্য চেঞ্জ, তাহলে ফার্মি এনার্জি নিজেই পরিবর্তিত হয়ে যাবে কিনা? হ্যাঁ পরিবর্তন হবে স্যার। ওটাই হলো কথা। তার মানে যেভাবে তুমি সাজিয়েছো ফার্মি এনার্জিতে যদি সামান্য পরিবর্তন হয়, তাহলে সেই সজ্জাতেও সাজানোতেও পরিবর্তন চলে আসবে। ঠিক আছে? এফেক্টটা ছোট, কিন্তু দ্য এফেক্ট উইল বি দেয়ার। এনরমাস প্রেসার দিলে তখন অন্যরকম ঘটনা ঘটে যাবে। সেই প্রেসার একেবারে ওই কি বলে ওই নক্ষত্রের ভিতরে বা এখানে সেখানে, এবং সেখানেও একটা জায়গায় যে আর নতুন কিছু করার থাকে না। এনিওয়ে ওগুলো আস্তে আস্তে আসবে। তাহলে আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হলো ইলেকট্রনিক হিট ক্যাপাসিটি নিয়ে আলাপ করতে চাচ্ছি। এখন একটা জিনিস চিন্তা করো যে তুমি 0 ডিগ্রি কেলভিনে আসো,
সমস্ত এনার্জি লেভেল গুলো ফার্মি লেভেল পর্যন্ত ফিল্ড। এখন তুমি যদি বাইরে থেকে হিট এনার্জি দাও, তাহলে যেই সমস্ত ইলেকট্রন গুলো নিচের দিকের এনার্জি স্টেটে আসে, তারা কি এনার্জি নিতে পারবে? না স্যার, উপরের দিকের গুলো নিবে স্যার। হ্যাঁ, শুধুমাত্র একেবারে ফার্মি লেভেলের কাছে যারা আসে তারাই এনার্জি নিতে পারে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে আমার প্রচুর ইলেকট্রন আছে, প্রচুর ইলেকট্রন আছে, কিন্তু আমি যদি ওই সিস্টেমটাকে গরম করার চেষ্টা করি, তাহলে ওই তাপ শক্তি নেয়ার মতো ইলেকট্রন কিন্তু সবাই না, বড় ওই তাপ শক্তি নেয়ার মতো ইলেকট্রন হচ্ছে খুবই অল্প সংখ্যক ইলেকট্রন। এই খুবই অল্প সংখ্যক ইলেকট্রন যারা ফার্মি এনার্জির খুব কাছে আছে, তারাই কেবলমাত্র ওই তাপ শক্তিটা নিয়ে উপরে যে খালি এনার্জি স্টেট গুলো আছে সেই এনার্জি স্টেটে চলে যেতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে যদিও আমার ডিগ্রি অফ ফ্রিডম অনেক, কিন্তু ইফেক্টিভলি যারা হিট এনার্জি নিতে পারবে তাদের সংখ্যা খুব কম। এবং এই ঘটনাটা কেন ঘটেছে? আবারও ডিজেনারেসি এবং ফার্মিওনিক নেচার অফ দ্য পার্টিকেল, সেই জিনিসগুলো এখানে চলে এসছে। তাহলে ক্লাসিক্যালি কি হতো? ক্লাসিক্যালি যেটা বলা হয়, তুমি যদি তাপ দাও, তাহলে তোমার যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম আছে তারা সবাই অন অ্যাভারেজ 3/2 কেবিটি করে কেবিটি করে এনার্জি নিয়ে নেবে, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে তো এই ঘটনাটা ঘটছে না, এবং এটাই বিজ্ঞানীদের খুব বড় সমস্যায় ফেলে দিয়েছিল, যে আমরা যখন ইলেকট্রনিক হিট ক্যাপাসিটি মেজার করার চেষ্টা করছি, তখন যেটা পাওয়ার কথা তার তুলনায় খুবই কম কিছু একটা পাচ্ছি। কেন খুবই কম কিছু একটা পাচ্ছি? আমি তো জানি অনেক ইলেকট্রন আছে। যখন আমরা এই কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বুঝলাম, তখন আমরা বুঝলাম যে কারণটা হলো এই, যে হ্যাঁ, অনেক ইলেকট্রন আছে ঠিকই, কিন্তু সবাই হিট এনার্জি নিতে পারছে না। তাহলে এইটার জন্য যদি আমরা এক্সপ্রেশনে যাই, তাহলে সেখানে কি অবস্থা হবে? প্রথম কথা হচ্ছে, to estimate CE, we note that the number of fermions একটা বড় হাত দিয়ে লিখলে ভালো হতো, আমি লিখে দিই। Number of fermions excited when the system is heated to a temperature T is approximately delta n, তার মানে কতগুলো ফার্মিয়ন তুমি এক্সাইট করতে পারলা। এটা একটা ইকুয়েশন নাম্বার। এটা তো বুঝতেই পারছো যে কতগুলো ফার্মিয়ন এনার্জি নিতে পারলো, সেই সংখ্যাটা হলো এনার্জির সাথে সাথে ফার্মিয়নের সংখ্যার যে পরিবর্তন মাল্টিপ্লাই বাই কতটুকু এনার্জি মোর অর লেস তুমি দিয়েছো। এটা বোঝাতো, 1 নম্বর বোঝাতো। জি স্যার। আচ্ছা, তাহলে তাই যদি হয়, তাহলে বাই ডেফিনেশন the density of states, আমরা এটাকে কোনভাবে এক্সপ্রেস করি G E F at particle energy is delta N delta E at E equals EF. It is just a definition. The number of fermion per unit
এনার্জি ইন্টারভাল, এখানে নাম্বার অফ ফার্মিয়নের কথা বলছি, নাম্বার অফ এনার্জি স্টেটের কথা বলছি না, খেয়াল করুন। নাম্বার অফ ফার্মিয়ন পার ইউনিট এনার্জি স্টেট at E equals EF, at E equals EF তুমি যখন এভালুয়েট করবে তখন নাম্বার অফ ফার্মিয়ন এবং নাম্বার অফ এনার্জি স্টেটের সংখ্যা সমান। তার কারণ খুব লো টেম্পারেচারে তুমি যদি থাকো তাহলে আসলে 0 থেকে EF পর্যন্ত সম্পূর্ণ ফিল্ড এবং EF এর উপরের গুলো সব এমটি। তাহলে EF তে যতগুলো স্টেট আছে আসলে ততগুলোই ফার্মিয়ন। যদি আমি ইচ্ছা করলে এই 2 নম্বর ইকুয়েশন লিখতে পারি। আর আমি যে ফার্মি কি বলে 0 ডিগ্রি কেলভিনের খুব কাছাকাছি আছি সেটা কি করে বলছে? তার কারণ ফার্মি টেম্পারেচার যেটা এটা লাখ ডিগ্রি কেলভিন, আমি হয়তো হিসাব করছি 100, 200 বা 300 ডিগ্রি কেলভিন, কাজে আমি আসলে খুব কাছাকাছি আছি। তাহলে 1 নম্বর ইকুয়েশনটাকে এখন আমরা কিভাবে লিখতে পারবো? 1 নম্বর ইকুয়েশনটাকে এখন আমরা লিখতে পারবো, আমি যদি ওই GEF এ চলে যাই, ডেল্টা n ইকুয়ালস, এখানেও এটা করে দিই E ইকুয়ালস EF, ডেল্টা n সমান হচ্ছে GEF যেটা হলো ডেন্সিটি স্টেটস ডেল্টা E। এখন ডেল্টা E হচ্ছে T ডিগ্রি কেলভিন টেম্পারেচারে সিস্টেমটাকে নিয়ে গেলে যেটুকু এনার্জিতে পরিবর্তন হয়। তাহলে আমি তো লিখতেই পারি we can take delta E is approximately equal to kBT of the order of kBT, কারণ এটা তো ঠিক whether it's quantum or classical, তুমি যদি T ডিগ্রি কেলভিনে একটা সিস্টেমকে নিয়ে যাও তাহলে তার এনার্জিতে যে পরিবর্তনটুকু হয় দ্যাট ইজ অফ দ্য অর্ডার অফ কেবিটি। তাহলে এখান থেকে কি পাওয়া যায়? ডেল্টা n ইকুয়ালস GEF কেবিটি, ঠিক আছে? ডেল্টা n সমান GEF কেবিটি। তাহলে আমরা কতগুলো ফার্মিয়ন এই অফ দ্য অর্ডার অফ কেবিটি এনার্জি গেইন করলো সেই এক্সপ্রেশনটা কিন্তু এখানে পেয়েছি, ঠিক আছে? সেই এক্সপ্রেশনটা আমরা এখানে লিখে ফেলেছি। এই সংখ্যক ফার্মিয়ন অফ দ্য অর্ডার অফ approximately equal to kBT এনার্জি নিয়েছে, সবাই নেয়নি, এইটুকু নিয়েছে। তাহলে এইটুকু যে এনার্জি নিয়েছে তার ফলে এনার্জিতে কি চেঞ্জ হবে? দ্য চেঞ্জ ইন এনার্জি, আমি এটার নাম দিলাম ডেল্টা ইউ, is therefore approximately expressed as delta U equals delta N multiplied by আবারও তাহলে এখানে কি আসছে? GEF এই লাইনটা কোথায় গেল কি? স্যার দ্য চেঞ্জ ইন এনার্জি আমরা তো বললাম স্যার ডেল ই। চেঞ্জ ইন এনার্জি আমরা বললাম ডেল ই, সেই ডেল ই সমান কত ধরেছিলাম? স্যার টি মানে কেলভিন টেম্পারেচারে যখন সিস্টেমকে চেঞ্জ করব তখন এনার্জির যে পরিবর্তন হবে সেটার কথা বললেন স্যার, কেবিটি। এইটা ব্যবহার করে সেটাই তো এখানে ব্যবহার করেছি, সেইটা ব্যবহার করে কি বের করেছি? ডেল্টা এন বের করেছি। এটা তো সংখ্যা, এটা তো এনার্জি না। এই সংখ্যাকে আবারও তুমি কেবিটি দিয়ে গুণ করলে তুমি চেঞ্জ ইন এনার্জি পাবে। বোঝা গেল কি?
জি স্যার। এখন তুমি যদি স্পিনের কথা চিন্তা করো, এখন পর্যন্ত আমি স্পিন নিয়ে কোনো কথা বলিনি। স্পিন নিয়ে কোনো কথা বলিনি বলে ডেন্সিটি স্টেটসকে জি দিয়ে এক্সপ্রেস করছিলাম। তোমার আচ্ছা, এইখানে আমি না বললেও পারি, আমরা ধরে নিচ্ছি এটা ডাবল স্পিন গজ। এটা কত নম্বর ইকুয়েশন হবে? 3 নম্বর স্যার। 3 নম্বর। তাহলে এখন বলো তো, from 3 the expression for CE is obtained as এটাই তো বাই ডেফিনেশন। না, একটু ভুল হয়ে গেল, এভাবে তো করবো না, টেম্পারেচার দিয়ে করবো। ঠিক না? এটাই হলো হিট ক্যাপাসিটির এক্সপ্রেশন। তাহলে তুমি যদি এইটাকে এখন ইনফ্যাক্ট একটু এখানে ঘটনা আছে, আমার এটাকে এখন ডেরিভেটিভে নিয়ে যেতে হবে। ডেরিভেটিভে যদি নিয়ে যাও তাহলে তুমি যেটা পাবা সেটা হলো 2VEF kV স্কয়ার T। এটাই হলো হিট ক্যাপাসিটির অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশন। এটা হলো 4 নম্বর ইকুয়েশন। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে যে ফার্মিওনিক কন্ট্রিবিউশন যেটা হিট ক্যাপাসিটির সেটা কেমন? স্যার ডেনসিটি অফ স্টেটস এর সমানুপাতিক স্যার, যদি টেম্পারেচার কনস্ট্যান্ট এবং টেম্পারেচারের সাথে সমানুপাতিক। এইখানেই হচ্ছে মজা। তাহলে দেখা যাচ্ছে ইলেকট্রনিক হিট ক্যাপাসিটি যেটা আছে সেটা টেম্পারেচারের সাথে সাথে লিনিয়ারলি ভ্যারি করে। ঠিক আছে? সেটা টেম্পারেচারের সাথে সাথে লিনিয়ারলি ভ্যারি করে। আর ডেনসিটি অফ স্টেটসের সাথেও তো লিনিয়ারলি ভ্যারি করে। বিজ্ঞানীদের যন্ত্রণা ছিল এই জায়গায় যে কেন এই লিনিয়ার ভ্যারিয়েশনটা হচ্ছে। এই লিনিয়ার ভ্যারিয়েশনটা শুধুমাত্র আসে এই ফার্মিওনিক ক্যারেক্টারের জন্য। তাহলে এটা দেখা যাচ্ছে ইলেকট্রনিক হিট ক্যাপাসিটি varies linearly with এবং এই লিনিয়ার ভ্যারিয়েশনের পিছনে যেটা বললাম রেসপন্সিবল হচ্ছে, সোললি রেসপন্সিবল হচ্ছে ফার্মিওনিক ক্যারেক্টার অফ দা ইলেকট্রনস। এখন এইটার সাথে তুমি যদি ফোনন হিট ক্যাপাসিটির বা ল্যাটিস হিট ক্যাপাসিটির তুলনা করো তাহলে দেখবে যে সেখানে আইনস্টাইন মডেলের ভ্যারিয়েশন হলো এক্সপোনেনশিয়াল এবং ডিবাইয়ের ল যখন তুমি দেখেছো সেখানে at low temperature the variation is T cube। তাহলে একটা কপারের তুমি যদি হিট ক্যাপাসিটি বের করতে চাও তাহলে তুমি দেখবে যে এই হিট ক্যাপাসিটির মধ্যে দুটো টার্ম আছে at low temperature। একটা হচ্ছে লিনিয়ার টার্ম আর একটা হলো টি কিউব টার্ম। এর মধ্যে লিনিয়ার টার্মটা এসছে ফ্রম দ্য ইলেকট্রনস এবং টি কিউব টার্মটা এসছে ফ্রম দ্য ভাইব্রেশন অফ দ্য কপার অ্যাটমস, যেটাকে আমরা ফোনন কন্ট্রিবিউশন বলি। তাহলে এগুলো খুবই ইন্টারেস্টিং এবং দারুণ সব ফিজিক্স আছে এর ভিতরে।
আজকে মোটামুটি সময় শেষ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। স্যার 4 নাম্বার ইকুয়েশনটাতে আপনি ইকুয়াল না লিখে স্যার ইকুইভ্যালেন্ট লিখলেন মনে। হ্যাঁ বাবা, এই শুরু থেকেই আমি বিভিন্ন রকম অ্যাপ্রক্সিমেশনের মধ্যে ছিলাম। কি অ্যাপ্রক্সিমেশনের মধ্যে ছিলাম? অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে, দেখো আমরা এই হিট ক্যাপাসিটি বের করতে যে কোন ডেনসিটি অফ স্টেটস ব্যবহার করেছি বলো তো? স্যার ফার্মি এনার্জিতে। হ্যাঁ, ফার্মি এনার্জি ডেনসিটি অফ স্টেটস বের করেছি। কিন্তু ফার্মি এনার্জির কনসেপ্টটা কোন টেম্পারেচারের জন্য ভ্যালিড? স্যার 0 কেলভিনে স্যার। আমরা একটা সিস্টেমকে কোথায় নিয়ে গেছিলাম? স্যার ফিনিট টেম্পারেচার স্যার। টি ডিগ্রি কেলভিনে নিয়ে গেছিলাম। তাহলে আমরা শুরু থেকেই কি কেরামতি করতেছি না? জি স্যার। এবং এই সমস্ত কেরামতির ফলাফলটা কি? স্যার কিছুটা, হ্যাঁ, কোথাও না কোথাও কিছু না কিছু বিচ্যুতি, সেই বিচ্যুতিটা আমরা স্বীকার করি। স্বীকার করেই আমরা শুরু থেকেই আসলে ওই অ্যাপ্রক্সিমেট আমার করা উচিত ছিল আর কি। এইখানে যে অ্যাপ্রক্সিমেটের কথা বলছো সেটা অন্য কথা। তুমি কি এই অ্যাপ্রক্সিমেটের কথা বলছো? তুমি কি এইটার কথা বলছো? হ্যাঁ, এইখানে যে অ্যাপ্রক্সিমেশনের কথা, ও নিচেরটার কথা বলছো, এই যে এইখানটার কথা বলছো। হ্যাঁ, এইটার ব্যাখ্যা আমি দিলাম, আর এইটার ব্যাখ্যা কি তুমি দিতে পারবে? স্যার ওইটা আমরা ধরে নিচ্ছি যে স্যার মানে ইউটা অনেকগুলো উপরে ডিপেন্ড করে। তুমি যখন ডেল্টা দিয়ে লেখো, এরা একটা ছোট হলেও ইট ক্যান বি ফাইনাইট, কিন্তু তুমি যখন ডিফারেন্সিয়াল অপারেটর দিয়ে লেখো দে আর ইনফিনিটেসিমাল। ঠিক আছে? নট নেসেসারিলি এরা একই জিনিস। এরা, আমি বরং বলবো ইন মোস্ট কেসেস একই জিনিস না। কিন্তু আমার এই কাজের জন্য আমরা এই ডেল্টা এবং ডেরিভেটিভের ডেলকে একই ভাবে ট্রিট করেছি, সেই কথাটাই বলা হয়েছে। করা যায়, কখনো কখনো করা যায়, তুমি যদি বোঝো তাহলে করতে পারবে, সব জায়গায় করতে পারবা না। ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে কিনা? ওইটা একটু বুঝাইতেন স্যার, যে ডেল কখন ইউজ করতে হয় আর ছোট হাতের ডেল আর ডি কখন ইউজ করতে হয় স্যার, যদি একটু। এই সমস্ত চিহ্নগুলো দেখছো না? কোথায় লিখবো? এটা দেখছো ডেল্টা, স্যার বড় হাতের ডেলটা স্যার। হ্যাঁ, তারপরে দেখছো এইটা ছোট হাতের ডেলটা, তারপরে দেখছো এইটা, তারপরে দেখছো এইটা, তাই না? এগুলো হলো ডিফারেন্সিয়াল। সহজ করে দিচ্ছি, খুবই সহজ। এগুলো হলো স্মল, নট necessarily ইনফিনিটেসিমাল ডিফারেন্সিয়াল। ঠিক আছে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার আরেকটা আছে স্যার। হ্যাঁ, পড়ে ফেলো। স্যার ওই যে প্রেসারের কথা বললেন স্যার, আমরা যখন অনেক বেশি প্রেসার দেবো তখন কি স্যার ফোল্ড অফ ডিজেনারেসি এর মান বেড়ে যাবে? যন্ত্রণায় ফেলে দিলে, আমরা যখন অনেক বেশি প্রেসার দেব তখন সেই প্রেসার কখন কাজ করতে পারবে? যদি ওই প্রেসারটা, ডিজেনারেসি প্রেসার যেটা তৈরি হয়েছে সেটাকে এক্সিড করে। ওটাকে যদি এক্সিড করে তাহলে নতুন ধরনের ফিজিক্স সেখানে চলে আসতে পারে। এবং নতুন ধরনের ফিজিক্স যদি চলে আসে তাহলে যে এই যে এনার্জি স্টেটগুলোর যে স্ট্রাকচার, এগুলোর পরিবর্তন চলে আসতে পারে। এর ফলে কি হবে? এটাই যে হবে বা ওটা যে হবেই না, এই কনক্লুশনে আসাটা একটু কঠিন, কারণ সিচুয়েশনটা ভালো করে না বুঝলে এরকম কনক্লুশন টানা যাবে না। যেমন একটা উদাহরণ দিই, খুবই মজার। তোমরা জানো যে নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন, নিউট্রন। প্রোটন এবং নিউট্রন থাকে। আর ওই তার বাইরে কি থাকে? ইলেকট্রন থাকে স্যার। এখন এই ইলেকট্রনের যে শেলগুলো আছে, এগুলোকে যদি তুমি খুব বেশি চেপে ধরো তাহলে ইলেকট্রনগুলো কাছাকাছি চলে আসবে না? জি স্যার। এবং একটা পর্যায়ে এরা একটা ডিজেনারেট সিস্টেম তৈরি করবে যে আর ওদেরকে ঠেলে কাছাকাছি করা সম্ভব হচ্ছে না। এবং ওই এলাকা ওই অবস্থায় চলে আসলে ওরা বিপুল পরিমাণ এক্সটার্নাল প্রেসারকে ঠেকিয়ে দিতে পারে। কথাগুলো কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন তুমি যদি তারপরেও প্রেসার বাড়াবে তাহলে কি হবে? তাহলে একেবারে নতুন সিচুয়েশন তৈরি হবে। ওই ইলেকট্রন গুলো কোনোদিন যেটা চায় না সেই কাজ করবে।
তারা নিউক্লিয়াসের ভিতরে চলে যে প্রোটনগুলোকে নিউট্রন বানানো শুরু করবে। তার মানে কি, এর আগ পর্যন্ত যখন আমরা ইলেকট্রন গ্যাসের ডিজেনারেসির কথা বলছিলাম, এখন যখন ওই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের ভিতরে ঢুকে গেছে, তখন সিচুয়েশনটা সম্পূর্ণ পাল্টে যায়নি? জি স্যার। হ্যাঁ, তখনকার গল্প আলাদা গল্প। ঠিক আছে? জি স্যার। আচ্ছা। স্যার ওই ডেল ইউ আর ডেল ইটা একটু স্যার যদি আমি বুঝতে পারি স্যার, ওই জায়গায় আপনি প্রথমবার আমরা গুণ করছিলাম স্যার ডেল এন কে, ডেল এন এর সাথে স্যার ডেল এন ইকুয়াল টু ছিল জি ইনটু স্যার ডেল ই ছিল স্যার, এক্স্যাক্টলি। কিন্তু পরের বার আমরা আবারও গুণ করলাম স্যার কেবিটি দিয়ে স্যার। হ্যাঁ, একটা দিয়ে শোনো, ভালো করে বুঝবে, এটা তোমার বোঝা উচিত। একটা হলো সংখ্যা আর একটা হলো এনার্জি। ডেল এন হচ্ছে সংখ্যার জন্য এক্সপ্রেশন, যে এক্সপ্রেশনের মধ্যে এনার্জি ঢুকে পড়েছে, কিন্তু এনার্জিতে যে চেঞ্জ সেটা বের করতে গেলে তো ওই ডেল এন কে যেটুকু চেঞ্জ সেটুকু দিয়ে গুণ করতে হবে। প্রত্যেকে এটা বোঝার চেষ্টা করবে। আমার যেহেতু সময় শেষ, আমি হয়তো এর পরের ক্লাসে ওই জায়গা থেকেই শুরু করব। তো ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। আরেকটু জানার ছিল স্যার আমার। হ্যাঁ বলো। স্যার এই ফার্মি লেভেলের নিচে স্যার মানে টোটাল ডিজেনারেসি অবস্থায় থাকে, মানে সম্পূর্ণ এনার্জি স্টেট গুলো এনার্জি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে স্যার। হ্যাঁ তাহলে তো স্যার আমরা এক্সক্লুশন প্রিন্সিপাল অনুযায়ী জানি যে একা এক এনার্জি স্টেট দুইটা করে ইলেকট্রন থাকে হ্যাঁ, স্যার। দুটো করে। নাম্বার অফ ফার্মিয়নস আর নাম্বার অফ এনার্জি স্টেট স্যার সমান হবে নাকি দ্বিগুণ হবে স্যার? এটা আমার একটু কনফিউজ হয়ে গেছে কেন স্যার। গুড, এটা ভালো কোশ্চেন। কাজে আমার সময় শেষ হয়ে গেছে, তোমরা আমাকে বিপদে ফেলতেছো, হয়তো স্যার চলে আসবেন আর কি। তো কথাটা হলো, আমি যদি এখন তোমার যে ডেন্সিটি স্টেটস কনসিডার করেছি সেটা যদি দুই রকম স্পিন কনসিডার করেই করি, তাহলে আর নতুন করে তো 2 দিয়ে গুণ করার দরকার নেই। এই কথাটা সেই জন্য বলতে চাই আর বলিনি। কথাটা বুঝছো? আমি যে ডেন্সিটি স্টেটস ক্যালকুলেট করেছি, সেখানে যখন আমি বলছি নাম্বার অফ এনার্জি স্টেটস, সেখানে যদি আপ এবং ডাউন স্পিন দুটোকে কনসিডার করেই যদি আমি ওটা ক্যালকুলেট করি, তাহলে তো আর নতুন করে 2 দিয়ে গুণটুন করার প্রয়োজন নেই। ও জি স্যার, বুঝতে পারছি কি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ভালো থেকো তোমরা। জি স্যার।